তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আছি আমি জাহিদ এবং আমি সুমনা সিমি। জানাবো বার্তা কক্ষের সবশেষ। বিক্ষোভের মুখে টোকেন পদ্ধতি থেকে সরে এলো সৌদি এয়ারলাইন্স। ইকামার মেয়াদ দেখে দেয়া হবে টিকিট। এমসি কলেজে ধর্ষণ মামলায় এবার স্বীকারোক্তি দিলেন তারেক মাহফুজ। এ নিয়ে দায় স্বীকার করলেন ৮ জন। ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড। গৃহকর্মী নিয়োগে ৬ বিষয়ে নজর রাখার তাগিদ। অস্ট্রেলিয়ার সিডনিতে স্বাস্থ্যের আফজালের বিলাসবহুল বাড়ি, অর্থ সম্পদ লুকোনোর চেষ্টায় স্ত্রী ও স্বজনেরা। টোকেন নয়, এখন থেকে ভিসা ও ইকামার মেয়াদ বিবেচনায় প্রবাসীদের সরাসরি টিকিট দেবে সৌদি এয়ারলাইন্স। প্রবাসীদের বিক্ষোভের মুখে অবশেষে টোকেন পদ্ধতি থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা। সকালে বিক্ষোভের এক পর্যায়ে তারা সোনারগাঁও হোটেলের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করে। সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেন নিতে সকাল থেকেই হোটেল সোনারগাঁওয়ের সামনে জড়ো হন হাজারো সৌদি প্রবাসী। রোববার সকাল ৮টা থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও তা শুরু না হয় বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা। এক পর্যায়ে হোটেলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। অল্প সময়ের জন্য কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন প্রবাসীরা। প্রবাসীদের অভিযোগ, সৌদি এয়ারলাইন্স টিকিট টোকেন দেয়া নিয়ে শুরু থেকেই সঠিক তথ্য দিচ্ছে না। সঠিক তথ্য না থাকায় জটিলতা বাড়ছে বলেও দাবি করেন তারা। এরা এক একভাবে এক এক ব্রিফিং দিতেছে, কখন এই গেট কখন ওই গেট টোকেন দেওয়া হবে, আবার বলতেছে কাঁচা রাস্তা যাও। এখনো কাঁচা রাস্তা অনেক লোক সিরিয়াল ধরে বসে আছে, কই টোকেনের কোনো ব্যবস্থা করা হয়নি। তারা বলছে ৪ তারিখে টোকেন দিবে। আমরা বিগত কালকে রাত্রে ৮টার সময় আসছি, খাওয়া নেয় না নেয় আমরা এখানে সিরিয়াল ধরে বসে রয়েছি। করোনার মধ্যে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা জানান, বিমানের টিকিট সংকটে কর্মস্থলে ফেরা নিয়ে তাদের উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলছে। ছুটি বাড়ানো এবং কোন আকামার মেয়াদও বাড়ানো, এবং কেউ অনেকগুলো মানুষ কফিলকে কোথায় খুঁজে পাবে। অনেক কফিল চাইতেছেন, অনেক কোম্পানি চাইতেছে না যে পুরান লেবারগুলো আসছে ওদের এন্ট্রি করানোর জন্য। করোনার মধ্যে দেশে আটকা পড়েছেন লক্ষাধিক সৌদি প্রবাসী। ইকামা ও ভিসা জটিলতায় অর্ধলক্ষাধিক সৌদি প্রবাসীর কর্মস্থলে ফেরা অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে ২ সপ্তাহ যাবৎ বিক্ষোভ করে আসছেন প্রবাসীরা। সরকারি ঘোষণা অনুযায়ী ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোর কথা থাকলেও তা সবার ক্ষেত্রে বাড়েনি। প্রবাসীরা এখন চাইছেন ভিসার মেয়াদ দেখে যেন টিকিট এবং টোকেন দেয়া হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় আরও ২ আসামি তারিকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে ৫ দিনের রিমান্ড শেষে দুপুরে তাদের মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তার ৮ আসামি ঘটনার দায় স্বীকার করলেন। মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে আসামি মাসুম এবং জ্যেষ্ঠ মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে অপর আসামি তারেকের জবানবন্দি নেওয়া হয়। গত বুধবার তারেক ও মাহফুজের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে এর আগে এ মামলায় ২ দফায় ৬ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে আসামিরা জানায় ওই দম্পতিকে নিয়ে আসা প্রাইভেট কারেই ধর্ষণের ঘটনা ঘটেছে। আলামত নষ্টেরও চেষ্টা করা হয়। গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরদিন ৯ জনকে আসামি করে মামলা করেন তার স্বামী। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় ২ গৃহকর্মী রিতা ও রেশমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ২ আসামির উপস্থিতিতেই এই রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। আর রায়ের পর্যবেক্ষণে গৃহকর্মী নিয়োগের সময় জাতীয় পরিচয়পত্র রাখা ও থানায় অবহিত করা সহ ৬টি বিষয়ে নজর রাখার তাগিদ দিয়েছে আদালত। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় ৯ ফেব্রুয়ারি তার ২ গৃহকর্মী রিতা আক্তার ও রুমা
ওরফে রেশমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। বিচারিক কার্যক্রম শেষে রায়ের দিন ঠিক করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রোববার দুপুরে এলো সেই রায়। এতে মৃত্যুদণ্ড হয়েছে 2 গৃহকর্মীর। রায়ের পর্যবেক্ষণে গৃহকর্মী নিয়োগের সময় তার জাতীয় পরিচয়পত্র রাখা ও থানায় অবহিত করার পাশাপাশি 6টি বিষয় খেয়াল রাখতে তাগিদ দিয়েছে আদালত। বলেছে, গৃহকর্মী নিয়োগে কিছু প্রতিষ্ঠান প্রতারণা করছে, তাই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আসামি 2 জনকে মৃত্যুদণ্ড এবং চুরির জন্য 381 ধারায় 7 বছর এবং নগদ 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করে। ভোটার আইডি কার্ড এবং তার নাম ঠিকানা সঠিক চেয়ারম্যান সনদ রাখতে হবে। যেই সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়োগ দেবে সেই সরবরাহকারী প্রতিষ্ঠানেরও নাম ঠিকানা রাখতে হবে। এদিকে রায়ে সন্তোষ জানিয়েছে মাহফুজা চৌধুরীর পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তার ছেলে সানিয়াত। রায় কার্যকর না হওয়া পর্যন্ত সন্তুষ্ট আমি পুরোপুরি হতে পারবো না। ন্যায় বিচার পেয়েছি, সরকারের উপর বিশ্বাস আছে, আইন ব্যবস্থার উপর বিশ্বাস আছে, পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস আছে এবং আমি আশা করছি রায় দ্রুত কার্যকর হবে। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। সঠিকভাবে যদি বিশ্লেষণ করে এই মামলার রায় হইতো, আমার আসামি খালাস পেতে আশাবাদী। এখন আমরা এটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাব, আশা রাখি উচ্চ আদালত থেকে আমরা খালাস পাবো। রাজধানীর এলিফ্যান্ট রোডে 2019 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী। এ ঘটনায় করা তার স্বামীর মামলার এজাহারে বলা হয়েছিল, গৃহকর্মী রীতা ও রুমা যোগসাজশে মাহফুজাকে হত্যা করে 20 ভরি সোনা, একটি মুঠোফোন ও 50,000 টাকা নিয়ে পালিয়ে যায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রায়সহ সব নথি হাইকোর্টে এসেছে। এদিকে রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করা হবে বলে জানিয়েছেন মিন্নির আইনজীবী জেডাই খান পান্না। এজন্য মিন্নির বাবা মোজাম্মেল হোসেন ঢাকায় অবস্থান করছেন। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালত তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেয় গত 30 সেপ্টেম্বর। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পায় 4 জন। অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে মামলা শিশু আদালতে বিচারাধীন। মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রায়সহ মামলার সব নথি রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। নিয়মানুযায়ী 7 কার্যদিবসের মধ্যে আপিল করতে হবে। মিন্নির আইনজীবী জেডাই খান পান্না জানান, মামলার নথি হাতে পেয়েছেন তারা, দ্রুতই আপিল করা হবে। মিন্নির মামলার কাগজপত্র সবেমাত্র আজকে পেয়েছি। আমরা অতি শীঘ্রই, অতি দ্রুত আপিল ফাইল করতে যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। মিন্নির বাবা জানান, আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। শনিবার সন্ধ্যা 7টার দিকে 429 পৃষ্ঠার রায়ের কপি হাতে পান তারা। এরপর আপিলের জন্য ঢাকায় আসেন তিনি। আমরা আইনের প্রতি আসলেই শ্রদ্ধাশীল, কিন্তু বরগুনার আদালত আমাদের প্রতি অবিচার করছে, যার কারণে হাইকোর্টে আসা। আমার মনে হয় ইনশাল্লাহ হাইকোর্ট থেকে আমরা সুন্দর একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। মিন্নিকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণ হিসেবে বিচারিক আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, মিন্নি এ হত্যা পরিকল্পনার মূল উদ্যোক্তা। তার কারণেই রিফাতের বাবা মা সন্তানহারা হয়েছেন। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তার বয়সী মেয়েরা বিপথগামী হওয়ার আশঙ্কা থাকবে। তাই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করেছে বিচারিক আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 17, নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি 5,348 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 9,859 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,125 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.41%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,68,690 জন। সুস্থ হয়েছেন আরও 1,587 জন। এ নিয়ে মোট সুস্থ 2,81,656 জন।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে 2 রোহিঙ্গা গ্রুপের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কজন। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ক্যাম্পে 2W ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় কুতুপালং ক্যাম্পে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাতেও 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলে। এ সময় তারা বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাটও ভাঙচুর করে। গোলাগুলিতে আবুল কালাম ও শামসুল আলম নামে 2 রোহিঙ্গা নিহত হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানায় পুলিশ। আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাস, জনভোগান্তি সৃষ্টি এবং জানমালের ক্ষতি সরকার মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে কোনো অপশক্তি দেশের বিদ্যমান শান্তি নষ্ট করার অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। আসন্ন উপনির্বাচনে ভরাডুবির আশঙ্কায় বিএনপি এখন থেকেই হামলার মিথ্যা অভিযোগ করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ভোটারদের আস্থা অর্জনে তাদের কোনো পুঁজি নেই। নির্বাচন করা বিএনপির আসল লক্ষ্য নয়, তাদের একমাত্র লক্ষ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন জনগণও চায়, কিন্তু আন্দোলনের নামে কোনো রকম সন্ত্রাস সৃষ্টি, জনভোগান্তি এবং জানমালের ক্ষতি সরকার মেনে নেবে না। যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা স্বাগত জানাই। অস্ট্রেলিয়ার সিডনিতে বিলাসবহুল বাড়ির মালিক স্বাস্থ্য অধিদপ্তরের 2য় শ্রেণীর কর্মকর্তা আফজাল হোসেন। এতদিন বিদেশে তার বিপুল অর্থ সম্পদের কথা শোনা গেলেও এবার তথ্য ও ছবি এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। বিদেশে আফজালের অর্থ সম্পদ লুকোনোর চেষ্টা করছেন তার স্ত্রী রুবিনা ও স্বজনেরা, এমন তথ্যও জানিয়েছেন গোয়েন্দারা। রাজধানী ঢাকা বা দেশের যে কোনো শহরে একটি বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন দেখে সারা জীবন কাটিয়ে দিয়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। আর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসেব রক্ষণ কর্মকর্তা আফজালের উন্নত বিশ্বে বিলাসবহুল বাড়ি। 2014 সালের কানাডার টরেন্টোর স্কারবার্গের গ্রাসিংটনে $1 লাখ কেনেন এ বাড়ি। অর্থ এসেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কেনাকাটায় অর্থ লোপাট আর টেন্ডার কমিশন দুর্নীতি থেকে। 2015 সালে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে সিডনির প্রিস্টনস এলাকায় এই বাড়িটি মনে ধরে যায় আফজাল দম্পতির। বাড়িটির মালিক হতে মরিয়া হয়ে ওঠে আফজাল। 2016 সালে কানাডার বাড়িটি $1,60,000 বিক্রি করে এর সঙ্গে আরও $1,70,000 যোগ করে মোট $3,30,000 জমা করেন এনজেড ব্যাংকে। আফজাল কিনে নেন তার স্বপ্নের বাড়ি। এরপর আফজাল ব্যস্ত হয়ে পড়েন বাড়িটির সাজসজ্জায়। বসার ঘরে সোফা সেট বা খাবার ঘরের ডাইনিং টেবিল সবই নজর কাড়া, কিন্তু কত টাকায় কেনা হয়েছে এইসব শৌখিন আসবাবপত্র তা জানা যায়নি। তার বাড়িটি যাতে সে অন্যত্র বিক্রি করতে না পারে সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি এবং অস্ট্রেলিয়া পুলিশের সাথে ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে। 2018 সালে সরকারি চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া নিবাসী হতে চেয়েছিলেন আফজাল, কিন্তু ততদিনে গোমর ফাঁস। দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় শ্রীঘরে যেতে হয় তাকে। আফজাল জেলে থাকলেও তার স্ত্রী বা স্বজনেরা অস্ট্রেলিয়ার বাড়িটি বিক্রি করে টাকা লুকিয়ে ফেলতে তৎপর বলে জানিয়েছে গোয়েন্দারা। বিশ্লেষকদের মতে শুধু আফজাল নয়, তার আশ্রয় প্রশ্রয়দাতা বা সহযোগী সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা উচিত। তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা জাতীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্ভব সম্পূর্ণভাবে, যদি দুদক সক্রিয় হয়। কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় 20টি ব্যাংক হিসেবে আফজালের 40 কোটি টাকা জব্দে কাজ করছে দুদক। বিদেশে তার আর কি সম্পদ আছে তাও খতিয়ে দেখছে সংস্থাটি। আর দেশে জব্দ করা হয়েছে আফজালের একাধিক সুউচ্চ ভবন, ফ্ল্যাট ও প্লট। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটপাত থেকে হকার সরিয়ে নেয়ার বিষয়ে নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী জানান, হকার ও পথচারী যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন সেটাই করা হবে। যেসব সীমাবদ্ধতা এবং সুযোগ আছে সেগুলো বিবেচনায় রেখে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সার্বিকভাবে বিষয়টি পর্যালোচনা করে যেটা যৌক্তিক হবে তা বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী এ সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। উন্নত দেশ গড়তে গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয় নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনার উপর কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। উভয় পক্ষ যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কারণ হকার তিনি বাংলাদেশের জনগণ, আর যিনি ফুটপাত ব্যবহার করেন তিনি বাংলাদেশের জনগণ। উভয় পক্ষের যে সমস্ত সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা এবং অপরচুনিটি যেগুলো আছে সেগুলোকে বিবেচনায় রেখে ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করেছি এবং আমরা পেপার ওয়ার্ক করছি। সময় ব্যবধানে ইনশাল্লাহ আমরা এই সমস্যাটাকে সমাধান করব। যমুনা সহ উত্তরের বেশিরভাগ নদ নদীর পানি কমেছে, তবে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে কয়েক জেলার পানিবন্দী মানুষ। বগুড়ায় বাঙালি নদীর পানি অপরিবর্তিত থাকলেও শনিবার থেকে কমছে যমুনার পানি। সারিয়াকান্দি সহ যমুনা তীরবর্তী নিচু এলাকায় তলিয়ে গেছে ফসলি জমি। ভাঙন আতঙ্কে সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর, এনায়েতপুর ও কাজীপুর উপজেলার মানুষ। রাজশাহীর বাগমারায় পানি কমছে ফকিন্নি ও বারনই নদীর। নাটোরের আত্রাই ও বারনই নদীর পানিও দ্রুত কমলেও বিপদসীমার উপরে রয়েছে। রাজবাড়ীতে পদ্মার পানি কমার সাথে সাথে বাড়ছে ভাঙন। গাইবান্ধা 4 উপজেলার 20 ইউনিয়নের প্রায় 1.5 লাখ পানিবন্দী মানুষ ভুগছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে। এদিকে গত 27 সেপ্টেম্বর রেকর্ড বৃষ্টির জেরে তলিয়ে যাওয়া রংপুর শহরের পানি এখনও নামেনি। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। ঘর বাড়ি সম্পূর্ণ বন্যা এসে পানি এসে সব পড়ে গেছে, থাকার জায়গা নেই। আজ কয়েকদিন এই বাড়িতে আশ্রয় চান্দা বাড়ার খাওয়ার জায়গা নেই। কৃষি প্রধান এলাকা, এখানে অনেক শাক সবজি, আপনার ধান, প্রচুর ধান আমাদের নষ্ট হয়ে গেছে। আবাদের তো কোনো গপ্পই নাই, ফসল আবাদ থেকে শুরু করে ধান ক্ষেত পর্যন্ত সব ডুবে গেছে। অস্থির হয়ে উঠেছে তেলের বাজারও। খোলা সয়াবিন তেলের দাম 15 দিনে লিটারে বেড়েছে 10 টাকা পর্যন্ত। বাড়ছে বোতলজাত তেলের দামও। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দাঁড় করিয়েছেন উৎপাদনকারীরা, তবে খুচরা বিক্রেতারা দোষ চাপিয়েছেন মিলারদের ওপর। চাল, পেঁয়াজ, আলু সহ বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া। এর মধ্যে হঠাৎ বাড়তে শুরু করেছে তেলের দাম। যদিও তেলের সরবরাহ রয়েছে যথেষ্ট, খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। 1 সপ্তাহ আগে লিটার ছিল 84 থেকে 88 টাকা, এখন বিক্রি হচ্ছে 2 থেকে 7 টাকা বেশিতে। টিসিবির হিসাবে 1 মাসে তেলের দাম বেড়েছে প্রায় 9 ভাগ। আলটিমেট আমাদের স্যালারি তো বাড়তেছে না, স্যালারি তো প্রতি বছরে বাড়ে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস যদি এরকম হুটহাট করে বাড়ে, এই জিনিসটা আসলে একটু বেশি আনবেয়ারেবল হয়ে যায় জিনিসটা। বোতল এখন আপনার পুষ্টি যেটা আমরা বেচতে আছি 470 টাকা, তীর মার্কা হলো 495, রূপচান্দা হলো 510 টাকা এরকম। ব্যবসায়ীদের দাবি, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বেড়েছে বুকিং রেট, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। অয়েল ওয়ার্ল্ডের তথ্য বলছে বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন পাম তেলের দাম দাঁড়িয়েছে প্রায় $850, কিন্তু এই দামের তেল এখনও বাংলাদেশের বাজারে ঢোকেনি। ঢাকা সহ অন্যান্য মফস্বল টাউনের যে সমস্ত পাইকারি ব্যবসায়ী ভোজ্যতেলের আছে, আমরা 100% নির্ভরশীল হলাম আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির উপরে, এবং ওনারাই আমদানি করেন ক্রুড, অপরিশোধিত তেল এনে ওনারা এটাকে রিফাইন করে আমাদের কাছে বিক্রি করেন। অতএব আমাদের পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের এখানে আমাদের কিছু করার নেই। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির কারণে আমরা ট্যারিফ কমিশনের সঙ্গে কস্টিং জমা দিয়েছি এবং ট্যারিফ কমিশনের সঙ্গে বসে আমরা এই ভোজ্য তেলের দাম বৃদ্ধি করেছি। ট্যারিফ কমিশনের হিসেবে দেশে বছরে তেলের চাহিদা 22 থেকে 25 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে সরকারের আর্থিক সহায়তার আশায় এপ্রিল থেকে জুনের মধ্যে 15% পরিবার নতুন করে মোবাইল ব্যাংকিং এর আওতায় এসেছে। এদের 1/3 সরকারের সহায়তা পেয়েছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, দেশে মোবাইল ব্যাংকিং খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। 2014 সালে মাত্র 3% মানুষের মোবাইল ব্যাংকিং হিসাব থাকলেও 2019-এ তা বেড়ে হয়েছে 35%। আর বর্তমান করোনা সময়ে এই হার আরও বাড়ছে। গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে মোবাইলে লেনদেন করে মাত্র 30% নারী, বাকি 70% পুরুষ। এ সময় বক্তারা জানান, ক্যাশ আউটের সময় বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে পারলে ব্যবহারকারীদের সেবা দেওয়া আরও সহজ হবে।
here, particularly, I think the intergenerational partnership can actually. আমাদের দেশে মোবাইল ব্যাংকিং সেবা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে করোনার কারণে এ খাত বিস্তৃত হয়েছে অনেক। তবে এ খাতে দক্ষ জনবল, বিশেষ করে মোবাইল ব্যাংকিং এজেন্টদের দক্ষতার অনেক অভাব রয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য অনেক। এ খাতে সেবা গ্রহণের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা অনেক পিছিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় চীন কিছুটা বিচলিত বলে মনে করছে মার্কিন গণমাধ্যমগুলো। ট্রাম্পের অসুস্থতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বেইজিং কোনো মন্তব্য করেনি। চীনা গণমাধ্যমেও এ নিয়ে তেমন কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। তবে অভ্যন্তরীণ পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে বলে দাবি সিএনএনের। শুরু থেকেই করোনা মহামারীর জন্য চীনকে দায়ী করা ট্রাম্প এবার দেশটির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাবেন বলেও ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পেছনে শুরু থেকেই চীনকে দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ 30 সেপ্টেম্বর নির্বাচনী বিতর্কেও অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল করোনা ইস্যু। সেদিনও যুক্তরাষ্ট্রের করোনার ভয়াবহতার জন্য সরাসরি বেইজিংকে দায়ী করেন ট্রাম্প। একদিকে যেমন করোনায় যুক্তরাষ্ট্রে 2 লাখের বেশি মানুষ মারা গেছে, অন্যদিকে করোনা মোকাবেলায় সফল চীন এখন গোল্ডেন উইক উদযাপনে ব্যস্ত। মার্কিন প্রেসিডেন্টের করোনা শনাক্ত হওয়াকে ট্রাম্পের কর্মফল বলছেন চীনের সাধারণ নাগরিকরা। মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবোতে নানাজনের মন্তব্যে উঠে এসেছে ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া মূলত চীনের ন্যাশনাল ডের উপহার। আবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিনজিন মনে করেন, করোনা ভাইরাস নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে যে জুয়া খেলছে তারই মূল্য দিতে হচ্ছে তাকে। চীনের ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হু শিনজিন টুইটারে এই পোস্ট দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই অবশ্য তা মুছে দেন। ট্রাম্পের অসুস্থতায় সারা বিশ্বে তোলপাড় হলেও চীনের বেশিরভাগ রাষ্ট্রীয় গণমাধ্যমে এটি খুব একটা গুরুত্ব পায়নি। আর এর মাধ্যমেই চীনের বিচলিত হওয়ার ইঙ্গিত মেলে বলে দাবি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের। অবশ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরে বেইজিংয়ের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই চীনকে করোনা মহামারীর জন্য একতরফাভাবে দায়ী করছে। অন্যদিকে চীন মনে করে এক্ষেত্রে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে। মার্কিন নির্বাচনেও বেইজিং একটি বড় ইস্যু হয়ে ওঠাতে অসন্তুষ্ট চীন। এরই মধ্যে বেশ কয়েকজন রিপাবলিকান টুইট করেছেন চীন তাদের প্রেসিডেন্টের ওপর করোনা ভাইরাস দিয়ে হামলা চালিয়েছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চারিদিকে অনেক সমালোচনা আছে বলেই চতুর্থ মেয়াদে প্রথম দিনেই বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে বলতে হয়েছে কারোর সমালোচনার জবাব তিনি দিতে আসেননি। আগের দিন গভীর রাত পর্যন্ত ছিল নির্বাচনী ব্যস্ততা। বিকেল 4টার দিকে বাফুফে ভবনে আসেন সালাউদ্দিন। আর আগেই বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে অভিনন্দনের ফুলের তোড়া নিয়ে অপেক্ষায় ছিলেন তার সমর্থকরা। আগের 3 টার্মে যা কিছু ভুল ত্রুটি এবার সব শুধরে নিতে চান। সেজন্য কিছু কর্মপন্থা নতুন টার্মের প্রথম দিনেই জানিয়েছেন বাফুফের সভাপতি। ফুটবলের বিভিন্ন লিগের সময়সূচি এবার কঠোরভাবে মেনে চলার কথা বলেছেন তিনি। পাশাপাশি যেসব জেলা পরপর 2 মৌসুম লিগ করতে ব্যর্থ হবে ভবিষ্যতে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ারও হুমকি দিয়েছেন সালাউদ্দিন। আমি কাউকে জবাব দিতে আসিনি। 1 নম্বর, সমালোচনা তো আপনি করতে পারেন, বুঝে করেন না বুঝে করেন, তো এটার তো কোনো প্রশ্ন হলো না যে আমি জবাব দিব মানুষকে। আমি জবাব দিতে আসি। অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু বি ভেরি টাইট অ্যান্ড ভেরি স্ট্রং। আর যেই লিগগুলো আছে এগুলাকে অ্যাবসলিউটলি অন স্কেডিউল, যেই ডেট ওই ডেটেই খেলতে হবে এবং ওই ডিসিপ্লিনেই খেলতে হবে। লা লিগায় আজ বড় ম্যাচ। ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে সেভিয়ার লড়াই। খেলা শুরু রাত 1টায়। অন্যদিকে রাত 12:15টায় ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর সেরিয়াতে ইউভেন্টাস নাপোলি মুখোমুখি হবে রাত 1:45টায়। গেল কয়েক বছর পেস অ্যাটাকে ভুগছে বাংলাদেশ, যার বড় কারণ তাসকিন মুস্তাফিজের ইনজুরি। লাইন আপে নতুন কেউ এসে ম্যাচ জয়ী কিছু করতে পারছেন না। দীর্ঘ সময় পর ফিরে আশা দেখিয়েছেন তাসকিন। স্কিলের সাথে বেড়েছে ফিটনেস।
তবে কোচ মাহবুব আলী জাকি বলছেন আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে নতুন তাসকিনকে, ধরে রাখবেন ধারাবাহিকতা, এনে দেবেন সাফল্য। তাসকিনের করা এমন বলের কোনো জবাব ছিল না সৌম্যের। দীর্ঘদিন পর ম্যাচে ফিরে এই পেসারকে আগুনে দেখা গেছে। পেস লাইন লেন্থের সাথে বাউন্সে খুঁজে পাওয়া গেছে পুরনো তাসকিনকে। করোনা সূত্রে পাওয়া অপ্রত্যাশিত বিরতি কাজে লাগিয়েছেন তাসকিন। কোচিং স্টাফের পরামর্শে নিজেকে বদলে ফেলার পণ করেন। হাড় ভাঙা পরিশ্রম করেন একাকী। বালিতে রানিং ওজন নিয়ে শক্তি বাড়ানোর কাজ করেছেন, যেন অল্প আঘাতে মাঠের বাইরে ছিটকে যেতে না হয়। হাতে নাতে ফল পেয়েছেন স্পিড স্টার। প্রস্তুতি ম্যাচে গতি, সুইং, বাউন্সে ভুগিয়েছেন ব্যাটসম্যানদের। 17 ওভার বল করে নিয়েছেন 3 উইকেট। ইকোনমি ছিল 3-এর নিচে। খুব অমানবিক পরিশ্রম করে কামব্যাক করার জন্য, এবং ওর এই ক্ষুধাটা খুব বেশি ছিল। আর স্পেশালি আমি যেটা বলবো, শুধু ফিটনেস না, এবং বোলিং করার জন্য সে খুব উন্মুখ ছিল। আমরা জায়গা পাচ্ছিলাম না, তখন এই যে ধানমন্ডি 4 নম্বরে আমরা বোলিং করছি। তারপর স্পেশালি ওর বোলিংয়ের কাজটা ওর গ্যারেজেই বেশিরভাগ করা হয়েছে। প্রত্যেক ক্রিকেটারের একজন গুরু থাকেন, বিপদে যিনি হন আস্থার জায়গা। সেই যুবদল থেকে যার কথা মতো চলছেন তাসকিন, সেই মাহবুব জাকির সাথে কাজ করেছেন গেল কয়েক মাস। কোচের বিশ্বাস এবার আর হতাশ করবেন না। ইনজুরি ম্যানেজমেন্ট আর ধারাবাহিকতা ধরে রাখবেন 5 টেস্ট, 32 ওয়ানডে ও 19 টি20 খেলা এই তারকা। তাসকিন আর আমার স্বপ্ন হয়েছে 150-এ বল করা। সো এটা হচ্ছে আমাদের স্বপ্ন। আর আমাদের আরেকটা স্বপ্ন যে আমরা 145 কন্টিনিউয়াসলি করব। এটা হচ্ছে আমাদের স্বপ্ন না, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলে টিকে থাকতে হলে 145-এর এখন বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে 145 ইজ একটা নর্মাল স্পিড। গেল বিপিএলে দুর্দান্ত ফর্ম করেও ইনজুরিতে জাতীয় দলে ফেরা হয়নি। এবার লঙ্কা সফরেও নিশ্চিত ছিল তাসকিনের ফেরা। ভাগ্য নাকি সহায় হয় সাহসীদের। সাহস নিয়ে এগিয়ে যাওয়ার শপথ করেছেন তাসকিন। প্রত্যাশা এখন সাফল্যের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। ধন্যবাদ সবাইকে।